জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন শহীদদের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সংবিধান সংশোধনের বিষয়ে মোটামুটি একমত হলেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচন নিয়ে সংস্কার কমিশনের সাথে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল আনুপাতিক হারে নির্বাচন চাইলেও বিএনপি সহ সমমনা দলগুলোর দাবি প্রার্থিতার ক্ষেত্রে নির্বাচন করার। ইউসুফ আলীর রিপোর্ট। নির্বাচন, সংবিধান সংশোধন ও নারী আসন নিয়ে সংস্কার বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি এটাও আমি আবারও বৈঠকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ ও নিম্নকক্ষের 2/3 সদস্যর সম্মতির বিষয়ে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংশোধন হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফগার্ডের একটা বিষয়। লোয়ার হাউজে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউজে সিম্পল মেজরিটি লাগবে এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত 1% ভোটও রয়েছে, তারাও যদি উচ্চকক্ষে অংশগ্রহণের সুযোগ পায়, সেক্ষেত্রে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চার জায়গা আমরা নিশ্চিত করতে পারবো। বিদ্যমান যেটা আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে, সেই জন্য ওই বিষয়ে আর কোনো আলোচনা। আমরা যেহেতু আরও শক্তিশালী অবস্থা করতে চাই, যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারে যেন হাত না দিতে পারে। মোটামুটি সব দলই কিন্তু একমত যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তারা চায়। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং লোয়ার হাউস হচ্ছে বিদ্যমান সিস্টেমে থাকবে। আমরা মনে করি যে প্রচলিত পদ্ধতিতে পার্লামেন্ট নির্বাচন হোক, পার্লামেন্টে ডিসাইড করবে আগামীতে কোন পদ্ধতিতে আমরা এই ধরনের সরকার গঠন করব। কোনো যুক্তিতে যাতে নাগরিকদেরকে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে যাতে কোনো পার্থক্য, কোনো প্রভেদ, নাগরিক অধিকারে যাতে কোনো ব্যত্যয় ঘটানো না যায়। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় পরবর্তীতে আবারও ঐক্যমতে পৌঁছাতে বৈঠকের আয়োজন করা হবে। বড় আকারের সংখ্যাগরিষ্ঠ দলই আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার পক্ষে আছেন। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐক্যমত্যে আসতে পারছেন না, সেহেতু একাধিক দিন ধরে উচ্চকক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে এই বিষয়ে একটা নিষ্পত্তির জায়গায় আমরা আসতে পারবো। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করা হোক, এমনটি তিনি চান না বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে। এর মধ্যে সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কিছু ঘোষণা করা হোক, আর সরকারেরও এ ধরনের কোনো পরিকল্পনা নেই তাকে এমন কোনো উপাধি দেওয়ার। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে 43,000 পৃষ্ঠার আবেদন করেও প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি নিবন্ধনের জন্য 43,316 পাতার ডকুমেন্টস জমা দিয়েছিল। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ এসব তথ্য জানান। শুধু এনসিপি নয়, নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন 144টি দল। এসব দলের আবেদনে কিছু ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে। ত্রুটি কাটাতে দলগুলোকে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে চিঠি দেবে কমিশন। ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ জানান, প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হবে, পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। 15 দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের
আরও কোনো ডকুমেন্টস লাগলে তা দেওয়া হবে। গণতন্ত্রে একটা বিশেষ ক্লজ ইনসার্ট করার কথা বলা হয়েছে। আমরা সেটা আমাদের গঠনতন্ত্রে ইনসার্ট করার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি এবং দুই একটি অফিসের ক্ষেত্রে আমাদের যে ডিড হয়েছে অফিস ডিটের মধ্যে আমাদের পার্টির নাম সেখানে সরাসরি মেনশন করা নেই, সে বিষয়গুলোকে তারা আমাদের কাছে উত্থাপন করেছেন। এরকম মাইনর কিছু বিষয় তারা আমাদের পর্যবেক্ষণে নিয়ে এসেছেন এবং সেগুলোকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধিতভাবে আমরা সেই আবেদনগুলোকে সাবমিট করব। এ পর্যন্ত 9টি দেশে 1,17,367 জন প্রবাসী ভোটার হয়েছে। আবেদন পড়েছে 48,080টি। এর মধ্যে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646 জনের। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এই কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি জানান নতুন 5টি দেশের কাজ শুরু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে কেবল লস অ্যাঞ্জেলসে অনুমতি ছিল, তবে এখন ওই দেশের যেসব শহরে বাংলাদেশের কনসুলেট আছে সবগুলোতেই প্রবাসীরা ভোটার হতে পারবেন। জাপানে এ মাসের মধ্যেই তা সম্ভব হবে। 48,080 জনের আবেদন পাওয়া গেছে। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646 জনের। আমি অনেকগুলো তথ্য আছে তো, আর আমি লাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে 17,367 জনের। দেশে আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। ইলিয়াস মাদবরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে গণঅভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে পরিবর্তনশীল ছাত্র রাজনীতি গড়ে উঠেছে, আগামীতেও যুগের পর যুগ বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ এই পরিবর্তনশীল ছাত্র উপহার দিয়ে যাবে। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে। এদিকে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটা ফুলফিল করবে। অন্যদিকে কুড়িগ্রামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা সীমানার বাইরে কথা বলছেন। বিএনপি 16 বছর জনগণের শুভেচ্ছায়, তার শক্তিতে একটা বিরাট দানব, একটা রাক্ষস, একটা রক্ত পিপাসুর বিরুদ্ধে লড়াই করে টিকেছিল। রিজভী অভিযোগ করে বলেন, এনসিপির সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না, তাদের সাথে জনগণ থাকে, তার প্রমাণ আজকে এই রূপগঞ্জ উপজেলায় এত বড়। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। 50 বছর ধরে মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করবে এনসিপি। দুপুর 2টায় ভোলা প্রেস ক্লাব চত্বর এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এই সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডাক্তার তাসনিম জারা, ডাক্তার মাহমুদা মিতু, মশিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের এই 15 জুলাইয়ের নারীদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই। আজকের এই 15 জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। আমরা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, দায় ও দরদের বাংলাদেশের বিনির্মাণে শপথবদ্ধ হই।
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সহিংসতা ও নৃশংসতা। ছিনতাই, ডাকাতি, এমনকি ঠুনকো কারণে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে প্রকাশ্যেই। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না এমন নিষ্ঠুরতা থেকে। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা, নৈতিক এবং ধর্মীয় শিক্ষার অভাবে সমাজে অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। মানুষকে সৃষ্টি করা হয়েছিল সৃষ্টির সেরা জীব হিসেবে, অথচ সেই মানুষই যেন এখন পরিণত হয়েছে সবচেয়ে নিকৃষ্ট জীবে। ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, এমনকি সামান্য তর্ক থেকে সহিংসতা, সেই থেকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে প্রকাশ্যেই। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার আঘাতে প্রকাশ্যে জামাত কর্মীকে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মীরা। এছাড়া 2012 সালে পুরান ঢাকার পোশাক কর্মী বিশ্বজিৎ দাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। শিশু পাচারকারী সন্দেহে বাড্ডার তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনা মানুষকে বিমর্ষ করে রেখেছিল বহুদিন। সবশেষ মিটফোর্ডে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নৃশংসভাবে কথিত যুবদল কর্মীদের হাতে খুন হন এক ব্যবসায়ী। এসব ঘটনা নাড়া দিয়েছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা, বিচারহীনতার সংস্কৃতি, নৈতিক এবং ধর্মীয় শিক্ষার অভাবে সমাজে অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে। মানুষের মধ্যে নৃশংসতা বৃদ্ধির কতগুলো কারণ আমি আছে বলে মনে করি। একটা প্রথম কথা হলো যে রাজনৈতিক একটা কারণ। বাংলাদেশে সামাজিক ক্ষেত্রে আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেটাতে একটা পরিবর্তন হয়েছে। আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস করি, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধিপত্যবাদী মানসিকতা আমাদের তৈরি হয়েছে। সবচেয়ে বড় যেটা হলো আইনের শাসনের অনুপস্থিতি। পরিস্থিতিতে মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ক্যাপিটালাইজ করার চেষ্টা করব। সহিংসতা বেড়ে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া সন্তানের প্রতি অভিভাবকদের উদাসীনতাও সমানভাবে দায়ী। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা অন্য কোনো কারণের বলেন, যে অভিভাবকরাও তাদের সন্তানের উপর যে অভিভাবক সুলভ যে দায়িত্বটা তারা পালন করতে না গিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব দূরে সরে যাচ্ছি। সমস্যা সমাধানে অন্যের মতামতকে শ্রদ্ধা জানানো, ধর্মীয় উগ্রতা নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও মত তাদের। আগামী প্রজন্ম তাদেরকে নীতি নৈতিকতা শিক্ষার ব্যাপারে পরিবারের একটা ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয় কথা হলো, একটা মানুষের পরিপূর্ণ মানুষত্বের বিকাশ ঘটে তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তো মানবিক নৈতিক গুণাবলী সম্পন্ন শিক্ষা যেগুলো আছে আমাদের, সেগুলো আমাদের দিতে হবে। সোশ্যাল মিডিয়ার এইটি আমাদের জন্য এখন বড় একটা হুমকি হয়েছে। সেইগুলোর উপরেও একটা মনিটরিং থাকা দরকার, যেন কোনো রকমের অপপ্রচার, উস্কানিমূলক কর্মতৎপরতার মধ্য দিয়ে একটা মানুষকে উগ্রপন্থার দিকে তারা যেন উদ্বুদ্ধ না করতে পারে। দলীয় শৃঙ্খলার জায়গাটা হয়তো একটা বিষয় আসবে, দল হয়তো বহিষ্কার করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা যারা দেখে, যারা দলের চেয়ে তো দেশের অবস্থান অনেক যে উপরে, এটা তো মূলত তাদের দায়িত্ব। প্রতিনিয়ত কেউ না কেউ সহিংসতার শিকার হচ্ছেন। সরকার এখনই কড়া পদক্ষেপ না নিলে আগামী নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। নারীর যে সাহস তা অভ্যুত্থান পরবর্তী সময়ে হারিয়ে যেতে বসেছে। সন্ধ্যায় নারীর প্রতি সহিংস তৎপরতার প্রতিবাদে নারী সংহতির প্রতিবাদ ও মশাল মিছিল থেকে এমন অভিযোগ করেন বক্তারা। এ সময় নারীর প্রতি সহিংসতা, যৌন সন্ত্রাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অভ্যুত্থানের পরেও অপহৃত কল্পনা চাকমার বিচার না পাওয়া ও যৌন হয়রানি বন্ধে উপযুক্ত আইন তৈরি না করায় হতাশা প্রকাশ করেন প্রতিবাদে অংশগ্রহণকারীরা। জুলাই কিংবা ৭১ সব প্রশ্নেই একসাথে লড়াই করার প্রত্যয় জানান তারা। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয়া জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মালয়েশিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণ শ্রাবণ গাজী। মার্চ টু ঢাকা পদযাত্রা অংশ নিয়ে গুলিতে জীবন দেন তিনি। শ্রাবণের রক্তাক্ত পতন আজও স্মরণ করিয়ে দেয় এই আন্দোলন কেবল চাকরির কোটা নয়, একটি প্রজন্মের ন্যায় বিচারের লড়াই। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট হয়ে উঠেছিল ছাত্র জনতার গণ আন্দোলনের বিস্ফোরণকাল। কোটা সংস্কার থেকে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় এক দফা সরকার পতনের রাজপথ দখলে থাকে শিক্ষার্থীদের। ক্ষমতা টিকিয়ে রাখতে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে।
ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চালানো হয় গুলি, বাড়তে থাকে নিহত ও আহতের সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে এ খবর পৌঁছায় মালয়েশিয়ার টুঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া তরুণ শ্রাবণ গাজীর কাছে। দায়িত্ববোধ তাকে টেনে আনে বাংলাদেশে। সব ফেলে 16 জুলাই তিনি ফিরে আসেন নিজ দেশে। এরপর 17 জুলাই থেকে নিয়মিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নিতে থাকেন। কিন্তু 5 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হওয়া মার্চ টু ঢাকা পদযাত্রায় অংশ নিয়ে সাভার নিউ মার্কেট এলাকায় পৌঁছলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শ্রাবণ। বন্ধুবান্ধব আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে নেয়ার আগেই তার নিথর দেহ জানান দেয় এই লড়াইয়ে আর ফিরবে না শ্রাবণ। সবচেয়ে অবাক বা সবচেয়ে কষ্ট লাগে ওই জায়গায় যখন আমরা জানতে পারি এই শহীদরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়নি। এটা একটা বড় ব্যর্থতা। রাষ্ট্রের কাছে আহ্বান করি শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটি শহীদ পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। শ্রাবণ ছিলেন বাবা মায়ের একমাত্র ছেলে। তার মায়ের 2 চোখ এখনো খুঁজে ফেরে নারীছেড়া ধন শ্রাবণকে। আমি চাই সেই স্মরণিকার সামনে যেন আমার শ্রাবণটা যেন স্মরণ করে রাখা হয়। আমি যেন বৃদ্ধ বয়সে দেখতে পারি আমার শ্রাবণের কোনো একটা স্মৃতি আছে। আমার ছেলেরা যেভাবে মারছে সরকার যেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট দেয় যেন ওদের মারে। ওদের বিচার আমি কঠিন থেকে কঠিন বিচার চাই সরকারের কাছে। শ্রাবণের গুলি লাগার খবরে তৎক্ষণাৎ সেখানে ছুটে গিয়েছিলেন তার বাবা। একটা তার নামের উপরে একটা স্মৃতিস্তম্ভ করুক যে শহীদ শ্রাবণ গাজী এখানেই শহীদ হয়েছে, মানে এরকম ভাবে সারা বাংলাদেশে যে যেখানে শহীদ হয়েছে তাকে সেখানেই শহীদ করে রাখা হোক। শ্রাবণ গাজীর একমাত্র ছোট বোন মহিমা ভাইয়ের কথা মনে পড়লে কবরের পাশে গিয়ে খেলা করে। মন ভালো রাখতে দেয় ফুল। ছোট্ট বোনটিও চায় ভাই হত্যার বিচার। আমার ভাইয়াকে যারা হত্যা করছে তাদের আমরা কঠিন থেকে কঠিন বিচার চাই। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা। জাতীয়ভাবে আমাদের সকলকে এই 24-এর স্পিরিটটাকে ধারণ করে আমাদের এই সোনার বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রাবণ ছিলেন না কোনো রাজনৈতিক দলের কর্মী। সরকারি চাকরির আশাও তার ছিল না। তিনি এসেছিলেন কেবল সত্যের পক্ষে দাঁড়াতে, অন্যায়ের প্রতিবাদে নিজের কণ্ঠ মেলাতে, আর সেই প্রতিবাদের ভাষায় স্তব্ধ করতে যারা গুলি চালিয়েছিল তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্তানকে স্মরণীয় করে রাখতে স্মৃতিস্তম্ভের দাবি জানান শ্রাবণের বাবা মা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন। তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানাতে চান। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টি প্রাধান্য দিতে হবে। বিগত সরকারের আমলে হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত সকল দেশি বিদেশি চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে কথা জানান তিনি। এ সময় খাদ্য উপদেষ্টা জানান, আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা হবে। এবছরে কর্মসূচির আওতায় 55 লাখ পরিবারকে 30 কেজি করে চাল দেওয়া হবে 6 মাস। রাকিব হাসানের রিপোর্ট। গুরুত্বপূর্ণ দুইটা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তি রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা ইস্যু করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে জানিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার 4 লাখ মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আগামী আগস্ট মাসে খাদ্যবান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্যবান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন মাননীয় অর্থ উপদেষ্টা, এটাকে এবার 55 লাখ
করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। বৈঠকে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি এবং এলএনজি আমদানির বিষয়ে প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। জুলাই স্মৃতিঘর যেটা, এটার জন্য আমাদের কতগুলো আপনারা জানেন 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন, হ্যাঁ স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকায় শ্যামাসুন্দরী খালের উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের কাছে কথা বলেন তিনি। রিজওয়ানা বলেন, রংপুরের ঐতিহ্যের খাল খনন করে এর পানির প্রবাহ ঠিক রাখতে পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে উপদেষ্টা জেলার কাউনিয়া রেল সেতু এলাকায় তিস্তা নদী পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, পানি উন্নয়ন বোর্ডের কৌশলী মাহবুব রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সহ বিভিন্ন দপ্তর প্রধানরা। আমরা যতক্ষণ পর্যন্ত ঠিক মতন এস্টাবলিশ করতে না পারি ততক্ষণ পর্যন্ত যাতে এই ভাটির এলাকার মানুষের কষ্ট না হয়, তাদের জন্য বারবার বন্যা, বারবার নদী ভাঙন, বারবার সেচের পানি না থাকার কষ্টে পড়তে না হয়। সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকারের পথ ফিরে আসার পথ সংকুচিত বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি বদিউল আলম মজুমদার। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনীতে অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। রায়ে অস্পষ্টতা দূর করতে এ মাসেই আপিল করার কথা জানিয়েছেন বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে পুরোপুরিভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনী কোনো সিদ্ধান্ত না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পথ ফিরে আসার এখনও সুগম হয়নি বলে মনে করেন তিনি। 10ই মে 2011 তারিখে খায়রুল হকের নেতৃত্বে তাতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছে তারা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে। এই মাসে তার লিখিত রায়টা প্রকাশিত হয়েছে। এখন আমরা হাইকোর্টের যে মামলাটা, যে পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলাটা, সেটার আমরা আপিল করব। আর ত্রয়োদশ সংশোধনীটা রিভিউ পর্যায়ে আছে। আশা করি যে দ্রুতই এটার হিয়ারিং হবে, এর মাধ্যমে যে আপিল বিভাগের রায়টা বাতিল হবে বলে আমরা আশা করি। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 357 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত বরিশাল বিভাগের সর্বোচ্চ 121 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 67 জন, ঢাকা বিভাগে 67 জন, রাজশাহী বিভাগে 55 জন ও চট্টগ্রাম বিভাগে 33 জন, খুলনা বিভাগে 26 জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে 3 জন করে রোগী ভর্তি হয়েছে। 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে। আগামী দিনগুলোতে এই যাওয়া আসা আরও বাড়বে। যে কয়টা জায়গায় আমরা মিটিংয়ে মিলিত হয়েছি, আমরা তাদের বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা উপলব্ধি করেছি। তারা এক ধাপ এগিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ শুধু আমাদের একটা ফ্রেন্ড কান্ট্রি নয়, এখন থেকে আমাদের নাইবর কান্ট্রি। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সারা দেশে বৃষ্টিপাত আরও 3 দিন অব্যাহত থাকবে। শুক্রবার থেকে বৈরী অবস্থার উন্নতি ঘটবে বলে জানায় আবহাওয়া অফিস।